বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর এবং ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত সব তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে দেশের সব তফসিলি ব্যাংকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএফআইইউ এর কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে এসব কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেনের বিস্তারিত বিবরণ, কেওয়াইসি ফর্ম সহ সব তথ্য পাঠাতে বলা হয়েছে। যদি কোনো হিসাব বন্ধ হয়ে থাকে তার তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর ডক্টর আতিউর রহমান দেশ ত্যাগ করেন এবং আব্দুর রউফ তালুকদার গত বছরের ৭ই আগস্ট পলাতক অবস্থায় ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেন। এছাড়াও তালিকায় রয়েছেন সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরী, মোহাম্মদ মাসুদ বিশ্বাস, আবু হেনা, মোহাম্মদ রাজি হাসান, এস.এম মনিরুজ্জামান, কাজী সাইদুর রহমান এবং আবু ফরা মোহাম্মদ নাসের। এদের মধ্যে এস.কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দী। মোহাম্মদ মাসুদ বিশ্বাসকে বিএফআইইউ এর প্রধানের পদ থেকে পদত্যাগের বাধ্য করা হয়েছিল। আবু হেনা মোহাম্মদ রাজি হাসান দীর্ঘদিন বিএফআইইউ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষমতায় অপব্যবহার, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর অংশ হিসেবে ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। যদি আমরা দেখি কোনো হকারকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তাকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাহলে আমরা আমাদের সেক্টর রাখবো না। প্রশাসন যদি আমাদের প্রত্যাশিত দাবি, যে দাবি জনগণের একটা প্রত্যাশিত দাবি, আশার দাবি, এটা যদি যথাযথভাবে দেয়া না হয় তাহলে আমরা বাধ্য হব আমাদের আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতরভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকা। আপনারা জানেন আমাদের এই কলেজটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত। এটা 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের একটা আশা এবং একটা ভরসা নিয়ে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা যদি গত 35 বছর লক্ষ্য করি, এটা একটা সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে নিজস্ব কোনো আইন কাউন্সিল নাই। আপনারা যদি লক্ষ্য করেন যে এমবিবিএস এবং বিডিএসদের জন্য বিএমডিসি আইন কাউন্সিল আছে, নার্সিংদের জন্য নার্সিং আইন কাউন্সিল আছে, এবং প্রত্যেকটা পেশার নিজস্ব স্বাধীনতার জন্য সরকার একটা নিজস্ব কাউন্সিল দিয়ে রাখছে যাতে তার পেশাদারিত্ব স্বাধীনভাবে পালন করতে পারে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, গত 35 বছরে সরকারি একটা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এখানে আইন কাউন্সিল হয়নি। আমরা দেশের আইনকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের চলমান আইনকে আমরা শ্রদ্ধা করি। সেই লক্ষ্যে আমরা গত 47 দিন থেকে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে সচিবালয়ে আমাদের আইন অর্ডিন্যান্সে জারি করার বিষয়ে একটা খসড়ার জন্য একটা মিটিং হয়েছে। কিন্তু মিটিং হওয়ার পরে আমরা প্রত্যাশিত যে বিষয়গুলো আশা করেছি, কিন্তু মিটিংয়ের পরে দেখা গেছে যে ওইখানে লোক চিকিৎসক নামের আগে ডাক্তার লিখতে পারবে। অর্থাৎ আমার বাংলাদেশে বা বহির্বিশ্বে এমন কোনো নিয়ম আছে যে আমার বাবা একজন কর্নেল, আমি জন্মসূত্রে সেনাবাহিনীর কর্নেল হয়ে যাব। আমার বাবা একজন আইনজীবী, আমি জন্মসূত্রে আইনজীবী হয়ে যাব। আমার বাবা একজন পুলিশের আইজিপি, আমি জন্মসূত্রে বংশগতভাবে আইজিপি হয়ে যাব। এখন আমরা যে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা চাই শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের যৌক্তিক দাবি আদায় মেনে নেওয়া হোক। কিন্তু যদি শান্তিপূর্ণভাবে আমাদের এই ন্যায্য যৌক্তিক দাবি, ছাত্র, শিক্ষক, চিকিৎসকের যে আজকে 3 শ্রেণীর মানুষ একত্রিত হয়েছে যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে, যদি আমাদের এই দাবি আদায় করা না হয় এবং আমাদের এই দাবি আদায় নিয়ে কোনো হকারদের সাথে কোনো মিটিং করে প্রশাসন যদি আমাদেরকে আমাদের প্রত্যাশিত দাবি, যে দাবি জনগণের একটা প্রত্যাশিত দাবি, আশার দাবি, এটা যদি যথাযথভাবে দেয়া না হয় তাহলে আমরা বাধ্য হব আমাদের আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতরভাবে আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে থাকা। আপনারা দেখছেন গত 45 দিন থেকে আমরা যৌক্তিক দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে দেশের মানুষের সার্বিক কথা বিবেচনা করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু আজকে মিটিং চলমান সচিবদের সাথে যদি আমরা আমাদের যৌক্তিক দাবি এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তব দাবি যদি আমরা না পাই তাহলে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, আমরা জুলাই যোদ্ধা, আমরা হারিনি, আমরা হারবো না। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো এবং আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আমরা মাঠে আসবো।
আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের উদারত আহ্বান থাকবে যে আপনারা শান্তি শৃঙ্খলভাবে আমাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আমাদের দাবিটা আদায় করে নিলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ হব, দেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ হবে। এবং দেখেন, আমরা এই দেশের সুনাগরিক, আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকে শ্রদ্ধা করি, সেজন্যই আমরা বিশৃঙ্খলা ৪৫ দিন থেকে আমরা সুশৃঙ্খলভাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যথেষ্ট সম্মান রেখে আমরা আমাদের দাবি আদায় করে চাচ্ছি। কিন্তু আমরা যদি অযৌক্তিক অপ্রত্যাশিত কোনো নিউজ পাই তাহলে আমরা আর আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে আমরা সুশৃঙ্খল থাকবো না। আমরা আমাদের দাবি আদায়ের জন্য যত লড়াই করতে হয়, যা করতে হয় তা করার জন্য আমরা সদা প্রস্তুত। তো আমরা বিগত ৪৫ দিন ধরে আন্দোলন করছি। আমাদের আইনের ৪৬টি পয়েন্ট ছিল, তার মধ্যে প্রথম মিটিংয়ে আমাদের ৬টি পয়েন্ট, মাত্র ৬টি পয়েন্ট করেছে। পরবর্তীতে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা দ্বিতীয় মিটিংয়ে ৪৬টি আইন পর্যালোচনা করেছে। তো এই আমাদের আন্দোলন যদি আমরা না করতাম, এই ৪৬টা পয়েন্ট হয়তো বা তারা পর্যালোচনা করতে দেখা যেত ৬ মাস লাগিয়ে দিত। তো এই যে আমরা এই ৪০ দিনের মধ্যে এই যে আইনটা হচ্ছে এত দূর এগিয়ে নিয়ে আসতে পেরেছি, এটা আমাদের একটা সফলতা। আর হচ্ছে আমাদের সচিব মহোদয়ের সাথে যে মিটিং হয়েছে, সেখান থেকে আমাদের আইনটা পর্যালোচনা করার পর অনলাইনে পাবলিশ করা হয়েছে আইনগুলো। তো সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে তারা হচ্ছে কিছু অযৌক্তিক নীতি এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে একটি হচ্ছে বংশ পরম্পরায় লোকচিকিৎসক। তো এখানে বংশ পরম্পরার বিষয়টা কি, তার বাবা যদি ডাক্তার হয় তার ছেলে ডাক্তার হবে, এটা কোনোভাবেই যৌক্তিক না। কারণ হচ্ছে কারো বাবা যদি ইঞ্জিনিয়ার হয় তার সন্তান ইঞ্জিনিয়ার হতে পারে না। যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, অবশ্যই তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে এসে তাকে ইঞ্জিনিয়ার হতে হবে। আমার বাবা অ্যাডভোকেট হলে আমি অটোমেটিক অ্যাডভোকেট হয়ে যেতে পারি না, তার জন্য আমার হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে। তো যদি বংশ পরম্পরায় এমবিবিএস ডক্টর না থাকে, বংশ পরম্পরায় ইঞ্জিনিয়ার না থাকে, বংশ পরম্পরায় অ্যাডভোকেট না থাকে, তাহলে বংশ পরম্পরায় কিভাবে ইউনানি আয়ুর্বেদিক ডক্টর হয়? এইটা আমরা কোনোভাবেই মানি না। এটা সম্পূর্ণ অযৌক্তিক একটি দাবি। এই যে হচ্ছে রাতের আধারে এই যে এইসব অযৌক্তিক নীতিগুলো ইনক্লুড করেছে, কারা করেছে সেটা হচ্ছে আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা চাই সেটা অবশ্যই বের হোক। এই যে আরেকটা বিষয়, এই আমাদের হচ্ছে সেক্টর প্রতিষ্ঠিত হয়েছে ৩৬ বছর। ৩৬ বছরেও একটি সেক্টরে কেন আইন কাউন্সিল নেই? যেখানে আইন কাউন্সিল হলে আমরা হচ্ছে ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাবো, আমাদের উচ্চশিক্ষার জটিলতা দূরীভূত হবে, আমাদের প্রাইভেট প্র্যাকটিসে হয়রানি বন্ধ হবে। তারপরে কেন আইন কাউন্সিল হলো না? এর কারণ হলো দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। কারণ দুর্নীতি বাংলাদেশে আকাশ ছুঁয়েছে। এই দুর্নীতির কারণে এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং কিছু হকার যারা হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরে হকারি ইনক্লুড করতে চায়, তারাই মূলত হচ্ছে রাতের আধারে এইসব নিয়ম কানুন হচ্ছে তারা হচ্ছে ইনক্লুড করছে। তো আমরা চাই এসব হকারের হচ্ছে বিচার হোক। যারা সচিব মহোদয়, অবশ্যই তারা হচ্ছে গণ্যমান্য ব্যক্তি। আমরা যে এতদিন ধরে আন্দোলন করছি, আমাদের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কিভাবে একটি অযৌক্তিক দাবি তারা হচ্ছে এইভাবে হচ্ছে আইনের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে? সুতরাং যদি আমাদের হচ্ছে দাবির বিপক্ষে তারা যায় এবং আমাদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে তারা কোনো অযৌক্তিক নীতিতে উপনীত হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। আমাদের এই যে ৪৫ দিনের আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ শৃঙ্খলিত আন্দোলন। আমাদের এই শান্তিপূর্ণ এবং শৃঙ্খলিত আন্দোলনকে তারা যেন কোনোভাবেই দুর্বলতা না ভাবে। যদি আমরা দেখি কোনো হকারকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তাকে ডাক্তার স্বীকৃতি দেওয়া হচ্ছে, তাহলে আমরা আমাদের সেক্টর রাখবো না। এখানে যারা ডাক্তার হবে, ইউনানি আয়ুর্বেদিক কোনো রাস্তাঘাটের চিকিৎসা না, এটা একটা সমৃদ্ধ আধুনিক চিকিৎসা। তাই এটাকে সেভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। শুধুমাত্র হকারি এবং অযৌক্তিক নীতির কারণে আমাদের ইউনানি আয়ুর্বেদিক সেক্টর ধ্বংস হবে, এটা আমরা চাই না। হয় হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরকে সমৃদ্ধ করতে হবে, অথবা এই সেক্টর থাকবে না। জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার বাবা মোহাম্মদ আসলাম। প্রিয় শিল্পীর এই দুঃসময়ে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা গভীর সমবেদনা জানিয়েছেন। পাকিস্তান অবজারভারের তথ্য অনুযায়ী আতিফ আসলাম সবসময় তার বাবা মায়ের সঙ্গে গভীর সম্পর্কের কথা প্রকাশ্যে বলেছেন। তিনি প্রায় উল্লেখ করতেন যে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি তার বাবা মায়ের সাথে পরামর্শ করতেন। এই পারিবারিক মূল্যবোধ তার জীবনের একটি বড় অংশ। বাবার মৃত্যুতে তার পরিবারে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সহশিল্পী মোহাম্মদ আসলামের মৃত্যুতে আতিফ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যদিও আতিফ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি, তবে তার কাছের মানুষেরা এই কঠিন সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। আতিফ আসলাম একাধিক সাক্ষাৎকারে বলেছেন তার বাবা কিভাবে তার সঙ্গীত জীবনের শুরু থেকেই পাশে ছিলেন এবং তাকে স্বপ্ন পূরণের জন্য সবসময় উৎসাহিত করতেন। আতিফ আসলাম ২০০০ সালের প্রথম দিকে তার প্রথম অ্যালবাম জালপরি দিয়ে সঙ্গীত জীবন শুরু করেন।
পাকিস্তান ছাড়াও ভারতীয় চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে উপমহাদেশ জুড়ে তিনি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উর্দু ছাড়াও একাধিক ভাষায় গান গেয়ে তিনি নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন। লড়াই 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 চাই, লড়াই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ন্যায্য দাবিকে সমর্থন জানাই। আমি যদিও এই যে প্রাণপ্রিয় কোমলমতি ছেলেরা আন্দোলনে নামছে, কেন নামছে এটা তো 94 সালেই ফয়সলা হয়ে গেছে। 94 সালের 11ই নভেম্বর আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে 10ম গ্রেডের এবং গেজেটেড কর্মকর্তা হিসেবে সরকার অধ্যাদেশ জারি করেছে। সেটা ভেঙে এখন তো বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট যারা ইঞ্জিনিয়ার তারা তো এদের পদ দখল করতে আসতে পারে না, তার কারণ তাদের পদ তো 9ম গ্রেড, তাদের শুরু 9ম গ্রেড, আমাদের শুরু 10ম গ্রেড। তা আমাদের এই 10ম গ্রেড তারা কেন নিতে আসবে, এটা জোর প্রতিবাদ জানাচ্ছি আমি। বাংলাদেশের পলিটেকনিক শিক্ষক সমাজ থেকে আমি জোর প্রতিবাদ জানাইছি। তার কারণ আমার ছেলেরা কোথায় যাবে? এই সমস্ত পদ যদি ডিগ্রি ইঞ্জিনিয়াররা দখল করে তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের এই প্রোডাক্ট পলিটেকনিকের যে প্রোডাক্ট আমরা দেই এই ছেলেদের কোথায় যাবে? কাজেই এটা কখনোই মেনে নেওয়া যাবে না। আমি আহ্বান করব যে বাংলাদেশে প্রায় 16 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে, সকল পেশাজীবী সংগঠনকে তোমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে, আইডিকেও সম্পৃক্ত করতে হবে। আইডিবি বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন, তারা যদি তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং সাথে থাকে, বাংলাদেশের কোনো শক্তি নাই যে এই 10ম গ্রেডে ডিগ্রি ইঞ্জিনিয়ার আসতে পারে। আমি তোমাদের এই আন্দোলন দীর্ঘজীবী না হোক, তোমরা সবাই একাত্মতা ঘোষণা করো এবং তোমাদের সকল পলিটেকনিকের সব ছাত্রদের মধ্যে এই আন্দোলনটা বুঝাইতে হবে যে এই 10ম গ্রেড যদি বড় ডিগ্রি ইঞ্জিনিয়াররা নিয়ে যায় তাহলে তো আমাদের কিছুই থাকবে না, আমরা টেকনিশিয়ান হয়ে যাব। এটা কি আমরা চাই? তাইলে আমাদের অবশ্যই আন্দোলন করতে হবে। লড়াই 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 চাই, লড়াই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। দেশের উন্নয়নের প্রায় 85% টাকা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাত দিয়ে ব্যয় হয়। কাজেই তোমাদের দক্ষ হিসাবে গড়ে উঠতে হবে যাতে করে তোমাদের এই 10ম গ্রেড কেউ ছিনিয়ে নিতে না পারে। আমরা আজকে মূলত নামছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে বিএসসি ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপসহকারী প্রকৌশল পদ অর্থাৎ 10ম গ্রেডে আবেদন করার জন্য তারা রিট করছে। রিট করে আমাদের যে পরীক্ষা ছিল মেট্রো রেলের যে নিয়োগ পরীক্ষা ছিল সেকশন ইঞ্জিনিয়ার, সেই পরীক্ষাটি আগামী 15ই আগস্ট হওয়ার কথা ছিল, তারা অবৈধ রিডের মাধ্যমে সেই পরীক্ষাটি স্থগিত করে দিয়েছে। আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক একত্রে আজকে এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছি এবং আমাদের যে চাকরি প্রত্যাশী ভাইয়েরা আছে গাজীপুরে অবস্থান করছে তারাও এর বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদ গড়ে তুলেছে। আমরা কোনোভাবেই এই 10ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ করতে দিব না। আমাদের এই 10ম গ্রেডটি 1974 সালে জিওর মাধ্যমে 94 সালের জিওর মাধ্যমে একদম সংশোধিত একটি বিষয়। এই সংশোধিত বিষয় নিয়ে যদি বিএসসি ইঞ্জিনিয়াররা সংশোধিত বা মীমাংসিত ইস্যুটি নিয়ে যদি বিএসসি ইঞ্জিনিয়াররা নাড়াচাড়া করার চেষ্টা করে, আমরা সরকারকে বলবো তাদেরকে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে বিএসসি ইঞ্জিনিয়ার না বানিয়ে আপনারা এই পলিটেকনিক সেক্টরগুলোতে এই টাকা ব্যয় করুন, আমরা ইনশাল্লাহ দেশের শতভাগ উন্নয়ন করে ছাড়বো। মূলত আমাদের সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে, সেই সংগ্রাম পরিষদ থেকে খুব দ্রুত সময়ে আমরা আমাদের দাবি নিয়ে কাজ করব এবং আমাদের দাবি প্রকাশ করা হবে, আপনারাও সেটা জানতে পারবেন। তবে আমাদের আজকের এইখানে এই বিক্ষোভ সমাবেশের একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের 78-এর রাষ্ট্রপতির আদেশ এবং 94-এর প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও আমাদের এই 10ম গ্রেডে বিএসসি প্রকৌশলীরা যে রিটটা করেছে সেই রিটের প্রতিবাদে আমরা এই কাজটি করেছি। কারণ 10ম গ্রেড আমাদের অধিকার, আমাদের 78-94-এর জিওর আমাদের অধিকার। সেক্ষেত্রে এই অধিকারে আদালত কিভাবে কোন যুক্তিতে আমাদের এই পরীক্ষাটি স্থগিত করলো সেটা আমরাও প্রশ্ন উঠাই আদালতকে। কিন্তু এটা আমরা কখনোই চাইনি, কিন্তু একটি গোষ্ঠী চাচ্ছে দেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে এবং বিভিন্ন দিক থেকে ইন্ধন আসছে এবং আমাদের কাছে এমন তথ্য আছে যে পূর্বের ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী যারা ছিল তাদের মাধ্যমে দেশের এই শিক্ষা ব্যবস্থা এবং প্রকৌশল শিক্ষাকে একটা বাধাগ্রস্ত বিপর্যয় পরিস্থিতিতে নিয়ে আসার খুব বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ আপনারা জানেন দেশের শুরু থেকে শেষ পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলীরা কাজ করে থাকে এবং স্নাতক প্রকৌশলীরাও এর বাস্তবায়নে কাজ করে থাকে। তো কোনোভাবে যদি এই সেক্টরকে বাধাগ্রস্ত করা
তাহলে দেশের একটা যে স্থিতিশীল পরিবেশ আছে এই স্থিতিশীল পরিবেশটা আর থাকবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু একক গোষ্ঠী, সমগ্র প্রকৌশল ব্যবস্থা না, প্রকৌশল শিক্ষা না, শুধুমাত্র কিছু একক গোষ্ঠী এবং ব্যক্তিবর্গ এই ডিপ্লোমা সেক্টরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং তারা আমাদের বিভিন্ন নিয়োগের বিরুদ্ধে কাজ করছে। তো আমরাও স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের বিরুদ্ধে কাজ করেন, আমরা আপনাদের প্রত্যেকটা নিয়োগের বিরুদ্ধে কাজ করব এবং আপনারা কোনো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে চাকরি করতে পারবেন না, টেকনিশিয়ান পদে চাকরি করতে হবে। যেহেতু আপনাদের টেকনিশিয়ানদের প্রতি অনেক মায়া এবং আপনারা টেকনিশিয়ান হতে চান, আপনারা টেকনিশিয়ান পদে 14তম গ্রেডে 13তম গ্রেডে চাকরি করবেন, পরে প্রমোশন পেয়ে 10ম গ্রেডে আসবেন, আমাদের কোনো বাধা নাই। কিন্তু 9ম গ্রেডে আপনারা এখন আমাদের যে বৈষম্যমূলক আচরণ করছেন, আমাদের প্রমোশন দিচ্ছেন না, আমাদের প্রমোশন আটকে রাখছেন 20 বছর 25 বছর ধরে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আপনারা যতই পায়তারা করেন না কেন, আপনারা পায়তারার ঊর্ধ্বে আপনাদের যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র আমরা ভেঙে দিব। আপনারা সারা দেশে আন্দোলন করেন, সারা দেশে নাশকতা করেন, আমাদের সাথে কখনোই পারবেন না। কারণ আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানি দেশের উন্নয়নে কোথায় কী কাজ করতে হয়, দেশের সকল পর্যায়ে আমরা নেতৃত্ব দিয়ে আসছি, আমাদের সাথে কখনো পারবেন না। বিএসসি ইঞ্জিনিয়ারের জন্ম বাংলাদেশের প্রথমে হয় নাই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্ম সর্বপ্রথম বাংলাদেশে হয়েছে। আমাদের সাথে আপনারা লাগতে আসবেন না, আপনাদের সব কিছু ঘুরিয়ে দেওয়া হবে। আমরা বলতে চাই, আপনারা এখনো সুযোগ আছে, সময় আছে, সচেতন হন, সজাগ হন, নিজেদের ক্যাম্পাসে প্রতিষ্ঠানে ফিরে যান, আমাদের সাথে লাগতে আসবেন না। যে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিষয়ে একটা দৃশ্যমান পদক্ষেপ নেন। আমরা আসলে চাই যে প্রকৌশলী সেক্টরে যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বজায় থাকুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তথাকথিত বিএসসি প্রকৌশলীর কিছু শিক্ষার্থীরা যারা হচ্ছে অযৌক্তিক 3 দফার মাধ্যমে আমাদের প্রকৌশলী খাতের ভারসাম্যকে নস্যাৎ করতে চাচ্ছে। আপনাদের দিকে একটা আহ্বান যে আপনারা এই 3 দফা অযৌক্তিক দাবিকে, এবং যারা যে সকল শিক্ষার্থীরা এই 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে তাদেরকে আপনারা বুঝান, এখনও সময় আছে। পলিটেকনিকে আমাদের তো অনেক ধরনের সমস্যা আছে, আসলে আমাদের পর্যাপ্ত ল্যাব ফেসিলিটি নাই, তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে অবকাঠামো সমস্যা আছে, তারপরে হচ্ছে আমাদের যে কোর্স কারিকুলাম সেগুলো তো আসলে সংশোধনী প্রয়োজন। আমরা চাচ্ছি যে আসলে একটা কারিগরি শিক্ষার যদি সংস্কার কমিশন হয়, তাহলে আসলে শুধু পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা নয়, সারা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা সংস্কার করা সম্ভব। আর কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আসলে আমরা যদি বর্তমান সময়টা বিবেচনা করি, বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ তরুণ। আসলে বাংলাদেশে যদি এখন কারিগরি শিক্ষার মান উন্নয়ন করা যায়, তাহলে কিন্তু আসলে দেশকে উন্নত করা সম্ভব। আমরা যখন এই 5 আগস্টে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি, এইখানে আমরা ছাত্র জনতা সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেছি। অথচ সকল ধরনের সংস্কার হচ্ছে। আমার বলতে লজ্জা লাগে, 1 বছর হওয়ার পরেও এখনও সরকার শিক্ষা সংস্কার কমিশন তৈরি করতে পারে নাই। শিক্ষার্থীরা যেখানে জীবন দিয়েছে, শিক্ষার্থীরা যেখানে সংস্কারের জন্য রক্ত দিয়েছে, সেই শিক্ষা খাতকে সংস্কার না করে অন্যান্য সংস্কার করছে। আমি বলবো না অন্যান্য সংস্কার অপ্রয়োজনীয়, কিন্তু আমাদের শিক্ষা খাতের সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। 1 বছর হওয়ার পরেও সরকার এখনও শিক্ষা সংস্কার কমিশন তৈরি করতে পারে নাই। এই জন্য আমি মনে করব এই সরকার এখনও ব্যর্থ। সরকারের উচিত, এখানে আমাদের সরকারে 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে, তারপরেও কেন আমাদের শিক্ষা সংস্কার কমিশন হচ্ছে না সেই বিষয়ে আমার প্রশ্ন জাগে। আমাদের অতি দ্রুত সময় শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার। কারণ শিক্ষা সংস্কার কমিশন গঠন না হলে দেশের শিক্ষা খাতে যে ধরনের বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, এই বিশৃঙ্খলতা বাংলাদেশকে অচিরেই আরও ধ্বংস করে দেবে। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো সক্ষমতা হারাবে। আমরা জানি যে সকল দেশ প্রযুক্তিতে এগিয়ে আছে, প্রত্যেকটি দেশ কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। অথচ আপনি বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করেন, কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়। যেখানে অনেক গুণীজন ব্যক্তিরা আমাদের এই 10ম গ্রেডের বিষয়ে আমাদের কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করার জন্য বারবার তাগিদ করেছে, অথচ সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না। আমরা বর্তমানে যে সময় পার করছি সেই সময়টা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সময় পার করছি। এই সময়ে যদি বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে না পারে, তাহলে আগামী 1 শতকেও এই বাংলাদেশ কখনো উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারবে না। এই সময়কে কারিগরি শিক্ষার মূল্যায়নে সরকারকে কাজ করতে হবে, কারণ কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, যেখানে বিএসসি প্রকৌশলী যারা রয়েছে তাদেরকে সরকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কস্ট, এখানে প্রচুর, তাদের জন্য সরকার অনেক অর্থ খরচ করে তাদেরকে সেখানে প্রকৌশল খাত সম্পর্কে রিসার্চ করা শেখাচ্ছে, গবেষণা শেখাচ্ছে, উদ্ভাবন করা শেখাচ্ছে। অথচ তাদের যে মেন্টালিটি তৈরি হয়েছে সেই মেন্টালিটি খুবই জঘন্য। তারা
তাদের উপরের পথ থেকে নিচে নামার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। যদি এমনটাই হয় তাদেরকে যে কাজের জন্য সরকার অর্থ ব্যয় করতেছে তারা যদি সেই কাজ বাদ দিয়ে নিচের দিকে চলে আসে, আমরা দাবি জানাবো সরকার যাতে খুব দ্রুত সময়ে এই অর্থ ব্যয় না করে পলিটেকনিকে অর্থ ব্যয় করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দিয়ে পলিটেকনিকে রূপান্তর করে। আমরা জানি এই অর্থগুলো যদি পলিটেকনিকে ব্যয় করা হয় তাহলে আরও দক্ষ জনশক্তি তৈরি হবে। গাড়ির ভিতরে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে লোকটা মিরপুর ডিএসএসের ভিতরে, এরা রিক্সা চালায়, ব্রেক নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, এসে লাগাই দিছে। এখন মাপ চায় বলেন, এখন এই শুধু মাপ চাইলে কি ক্ষতিগুলো নাকি পাওয়া যাবে? রিক্সা ব্রেক ছাড়া চালাইলে কেন বলো? ব্রেক ছাড়া কি কেউ রিক্সা চালায় বলো? ব্রেক ছিল কিন্তু ব্রেক আমি ধরছিলাম, গাড়িটা অনেক জানি করার কারণে মানে ব্রেকটা। আর তুমি ব্রেক নাই তারপরে কি করছো? স্পিডে রিক্সাটা চালানো তো দরকার ছিল না কেন? তুমি, আমি তো দেখছি লুকিং গ্লাসে, তুমি ব্রেক নাই, এরপর হচ্ছে রিক্সা কি করলা, স্পিড এটাই না, এরপরে গাড়ির ভিতরে তুমি লাগাই দিলা। এই যে এই গাড়ি এখন রং করতে গেলে অনেক টাকা লাগে, টাকা দিতে পারবো না, মাপ চাইতেছো, কিন্তু এই যে গাড়ির যে মালিক তাদের তো অনেক টাকা ড্যামারেজ দেওয়া লাগে। এখন বলো, তোমরা যদি এইভাবে রাস্তাঘাটে গাড়ি চালাও, আমাদের তো কোনো দোষ নাই, আমাদের কোনো দোষ আছে? তোমরা আইসা কি করলা, একবারে ব্রেক নাই, কোনো কিছু নাই, রিক্সা স্পিডে চালাইছো, চালা গাড়ির ভিতরে লাগাই দিছো, মানে এমন ক্ষতি করছো, এটা সারতে গেলেও অনেক টাকা লাগবে। এসব গাড়ির রং করতে গেলেও এই যে অনেক টাকা লাগে। রিক্সা, এই রিক্সাগুলো চালায় ক্যান্টনমেন্টের ভিতরে, কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই, এই হলো রিক্সা। কোনো ব্রেক নাই, কিছু নাই, এই রিক্সা ঠিক আছে, কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই, ওরা রিক্সা চালায়। ওদেরকে কি করা উচিত বলেন, আপনারাই বলেন, সাধারণ মানুষ যে ক্ষতিটা করলাম, আমি বলো কি করবে না? গরিব মানুষ বুঝলাম, চালানোর সময় তো ওই জিনিসটা মনে থাকে না, আমি গরিব মানুষ আস্তে আস্তে চালাই, সাবধানে চালাই, যাতে অন্য কোনো গাড়ি ক্ষতি না করি। ওইখানটা খাল ছিল বলে মানে ব্রেক আমি করছিলাম, কিন্তু ব্রেকটা পরের বারে কোনো সময় এইভাবে গাড়ি চালাইবা বলো? না, হ্যাঁ, নেক্সট টাইম এরকম চালাবো। নেক্সট টাইম এই যে ব্রেক ছাড়া স্পিডে গাড়ি চালাবা না, ভুলো পরের বারে, আর এই ব্রেক ছাড়া রিক্সা চালাবা না। রিক্সা ব্রেক ট্রেক ঠিকঠাক চেক করে এরপরে আস্তে ধীরে গাড়ি চালাবা, ঠিক আছে? নাইলে এই যে যাদের এই যে গাড়িগুলো আছে, প্রাইভেট গাড়িগুলা, ঠিক আছে, এরকম এই যে রং দেখছো কত বড় জায়গা নিয়ে রংটা নষ্ট হয়ে যায়, মানে এটা ঠিক করতে অনেক টাকা লাগে। বলো, আচ্ছা এই যে তোমরা সরি মাপ চাইলে এটা কি ফেরত আসবে বলো? রংটা কি আগের মতো হবে? আচ্ছা, আপনিও কইতেছেন যে ভুল করে ফেলাইছে, এখন এই কথা বলে আপনারা পাইছো না ভাই, ভুল হয়েছে, মাফ করে দেন, বলেন। এখন ওর ব্রেক নাই, কোনো কিছু না, ও গাড়ি স্পিডে কেন চালাবে রিক্সাটা? বুঝি পারে না স্যার, নতুন নয় আসছে তো এখানে, নতুন আসছে, এখন এই যে গাড়িটা যে ক্ষতি হলো, এখন এই টাকাটা দিবে কে বলেন? কে দিবে বলেন? না, সামর্থ্য, আচ্ছা সামর্থ্য নাই, ওটা তো মানলাম আমরা, কিন্তু এই যে শুধু আমার গাড়ি না, এরকম অনেকজনের গাড়ি রাস্তায় এই যে আপনারা চালান ঠিকমতো, রিক্সা, এই যে অটো রিক্সা বা আপনারা পায়ে চালিত যে রিক্সাগুলো আছে, আপনারা ঠিক মতো চালান না, স্পিডে চালান, গাড়ির ভিতরে এসে লাগাই দেন, কিছু বললে কারণ গরিব মানুষ মাফ করে দেন, এইভাবে কি চলবে বলেন? আর একটা গাড়ি রং করতে গেলে এটা তো জানেন কি পরিমাণ টাকা খরচ হয় আমাদের, ঠিক আছে, এটা স্যার জানি, ঠিক আছে? গাড়ি একটু আপনারা সাবধানে, রিক্সাটা আস্তে ধীরে চালাইলে কিন্তু এই ক্ষতিটা হয় না, ঠিক আছে? এখন এইবারের মতো শোনো, তোমার ছেড়ে দিতেছি, পরের বারে মন রাখবে, আমি তো ছেড়ে দিতেছি, আমার জায়গায় অন্যজন হইলে কিন্তু ছাড়তো না, আগে মাইর দিত, এরপর তোমার থেকে জরিমানা নিয়ে এরপরে ছাড়তো, এটা পরের বারে জীবনও অন্য গাড়িতে ভুলেও লাগাবো না, সাবধানে চালাবা গাড়ি একবারে, ঠিক আছে? মন রাখবা যে আরেকজনের গাড়িতে ভুলেও লাগানো যাবে না, ঠিক আছে? নিজেরও ক্ষতি করা যাবে না, আরেকজনেরও ক্ষতি করা যাবে না, বুঝাইতে পারছি আমি? ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, কিন্তু পরের বারে ভুলেও এই কাজ করো না। এই যে গাড়িটা দেখেন কি পরিমাণ রং,
উঠে গেছে, দেখেন কি একটা অবস্থা। গত বছর 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থীরা একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্তে সম্মতি জ্ঞাপন করে একটি সিগনেচার দেয়। সেটা ছিল হলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। যে গত 8ই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে। সাধারণ শিক্ষার্থীরা যে দাবি 17 জুলাই জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণে লালন করে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত 8ই আগস্ট জানিয়েছে, আমরা সেই দাবির পক্ষে। আমাদের প্রভোস্ট মহোদয় তিনি বক্তব্যে বলেছেন হলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো, প্রক্টর মহোদয় বলেছেন। তো আমরা সেই কথার পক্ষে আছি এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে, সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই এবং শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই অফিসিয়ালি এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। আর সাধারণ শিক্ষার্থীকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকাকালীন এখানে কোনোভাবেই হলে আমরা এই অপরাজনীতি হতে দিব না। ছাত্রলীগ যে ধরনের গেস্ট রুম গণরুম এর সংস্কৃতি চালু করেছিল, প্রোগ্রামে জোর করে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের জোরালো অবস্থান সবসময় থাকবে। বন্ধুগণ, আমাদের যে দ্বিতীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে অভ্যুত্থানে আমাদের মহিষী নারী সহযোদ্ধারা মিছিলের নেতৃত্ব দিয়েছিল আর আমরা পিছনে পায়ে হেঁটেছিলাম। আমরা দেখছি যে জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা মেকানিজমে তাদেরকে কিন্তু চাপে ফেলা হচ্ছে। আমরা দেখেছি এখানে মোরাল পুলিশিং ব্যাপক হারে বেড়ে গিয়েছে, এখানে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বেড়ে গিয়েছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এইখানে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কিভাবে ডাকসুতে অনুৎসাহিত করা যায় তার একটা হীন পরিকল্পনার কথা আমরা শুনছি। সেই হীন পরিকল্পনায় আজকে আপনাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি হল বরাদ্দ আছে। আমাদের নারী শিক্ষার্থী প্রায় 47.5% ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট নারী শিক্ষার্থী। এখানে রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হল, এই 3টা হলের ভোট কেন্দ্র করা হয়েছে টিসিতে। ওই দিক দিয়ে কুয়েত মৈত্রী আর বঙ্গমাতা হল এটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের এখানে। রোকেয়া হলের শিক্ষার্থী সংখ্যা 5641, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4434 এবং শামসুন্নাহর হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4084। মোট নারী শিক্ষার্থী দ্বারা এই 3টি হলে 14141। টিসির মতো একটা ছোট জায়গায় 14141টা ভোট সারাদিনে কাস্ট করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করছি। টিসিতে আপনারা যারা টিসি সম্পর্কে অবগত আছেন দেখবেন যে টিসিতে একটি ক্যাফেটেরিয়া আছে, একটি গেমস রুম আছে আর একটি অডিটোরিয়াম আছে যেখানে ভোট কাস্ট হতে পারে। এই 3টি জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4000 ভোট একদিনে কাস্ট করা সম্ভব। কারণ ডাকসুতে একটা শিক্ষার্থী মোট 41টা ভোট দিতে হবে। এবার 41টা ভোট দিতে হলে তার অন্তত 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে 4 থেকে 5 মিনিট সময় ধরে সে ভোট দিবে, তার মানে আমি 3টা জায়গায় যদি ভোট নিতে পারি সর্বোচ্চ সারাদিন 3 থেকে 4000 ভোট কাস্ট করা সম্ভব। কিন্তু এই কেন্দ্রে যখন 14141 জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়, তার মানে এর পিছনে একটি হীন পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। আপনি দেখবেন এখানে যদি 14141 জন শিক্ষার্থীর ভোট নেওয়া হয় তাহলে কি হবে? সকালবেলা আসবে, এসে লম্বা সিরিয়ালে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন 3 ঘন্টা পরে একটা সেলফি তুলে বলবে আমি তো ভাই 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো ভোট দিতে পারি নাই। তাকে অনলাইনে দেখে আরো 50 জন আর আসবে না, কারণ সে 3 ঘন্টা রোদে দাঁড়ায় সে ভোট দিতে চায় না। এখানে তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে। আমরা দেখেছি 19 সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করত, আর এবারে ডাকসু নির্বাচনে নারীদেরকে অনুৎসাহিত করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ার্ড একটা লাইন তৈরি করার চিন্তা ভাবনা করছে। আমরা এ ধরনের প্রক্রিয়া তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 19-এর ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা সেগুলা শুনেছি, জানি। নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না। যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে ভোটে অনুচ্ছেদ করার প্ল্যান বা চক বাস্তবায়ন করছে, তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে। এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক, কারণ নারীরা ভোটে অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালা গেছে নারীদের অংশগ্রহণে, এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা মোরাল পুলিশিং করে, যারা স্লাট শেমিং করে, যারা সাইবার বুলিং করে, তাদের রাজনীতি থেমে যাবে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গবেষণামুখী হিসেবে গড়ে তোলার কার্যকরী নীতিমালা প্রণয়ন করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। শিক্ষক নিয়োগে মেধাবীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত ও গবেষণা নিয়োজিত প্রবাসী বাংলাদেশি শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে সম্মানজনক ভাতা ও সুযোগ সুবিধা দিয়ে শিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে তারা আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনে সক্ষম হন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান রিসার্চ সেল ও আধুনিকায়ন ও গবেষণা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলিয়া ও কওমি মাদ্রাসা সংস্কারের ক্ষেত্রে দেশ বরেণ্য শিক্ষাবিদ আলেম ওলামাদের সমন্বয়ে একটি স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করতে হবে, যার কাজ হবে ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি ও জাতীয় আন্তর্জাতিক শ্রমবাজারের সাথে সমন্বয় করে শিক্ষা কারিকুলাম সংস্কার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। সেই সাথে এই বিশেষ শিক্ষা ব্যবস্থায় আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার তৈরিতে প্রাধান্য দিতে হবে। সাধারণ শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সকল পর্যায়ে শিক্ষকদের জন্য অভিন্ন বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সকল শ্রেণীর মাদ্রাসা, কওমি, আলিয়া, হাফেজিয়া, ফুরকানিয়া, দিনিয়া, সুন্নিয়া সহ শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল স্তরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও বৈষম্য দূরীকরণে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংস্কার প্রস্তাবনা 20, কারিগরি শিক্ষার মান বৃদ্ধি। বাংলাদেশে কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য দেশের সকল ভোকেশনাল, পলিটেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে হবে। কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, যেমন লো স্কিল জনশক্তির উপবৃত্তি দিয়ে প্রেরণা দেওয়া যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিল্প খাতের চাহিদা অনুযায়ী সিলেবাস ও প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা সহজেই চাকরির বাজারে যুক্ত হতে পারে। সরকারি ও বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে কারিগরি শিক্ষা পেশাদারী অভিজ্ঞ ও ইন্টার্নশিপ সুযোগ নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 21, মূল্যায়ন পদ্ধতির সংস্কার। প্রতিটি শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, আচরণ এই তিনটি দিক মূল্যায়নের উপর জোর দিতে হবে। তাই শুধুমাত্র পরীক্ষা নির্ভর না হয়ে ধারাবাহিক ও সামষ্টিক পদ্ধতির মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে তার বাস্তব প্রয়োগ মূল্যায়ন অতীব জরুরি। শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে লিখিত পরীক্ষা ছাড়াও প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট, দলগত কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ব্যবস্থা রাখতে হবে। সংস্কার প্রস্তাবনা 22, শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন। সকল স্তরে শিক্ষকের জন্য প্রি সার্ভিস ও ইন সার্ভিস প্রশিক্ষণে পেডাগজি স্কিলস, আর্ট অফ টিচিং এবং বিষয়ভিত্তিক শিক্ষণ পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের জন্য একটি জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে, যেখানে প্রশিক্ষক হিসেবে শিক্ষা বিষয়ে বিদেশি ডিগ্রিধারীদের নিয়োগ বাধ্যতামূলক করা হবে। শিক্ষকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে। আলিয়া, মাদ্রাসা, কওমি প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণ কাঠামো থাকতে হবে। সংস্কার প্রস্তাবনা 23, শিক্ষক মূল্যায়ন কার্যকর পদ্ধতি প্রবর্তন। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়নের একটি সময়োপযোগী, স্বচ্ছ ও বহুমাত্রিক পদ্ধতি চালু করতে হবে। এই পদ্ধতিতে শিক্ষার্থীর ফলাফল, শিক্ষণ দক্ষতা, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, সহকর্মী মতামত ও অভিভাবক প্রতিক্রিয়ায় বিবেচনায় নিতে হবে। সে সাথে ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণ, পুরস্কার ও পদোন্নতির ব্যবস্থা রাখতে হবে। সংস্কার প্রস্তাবনা 24, চাকরিতে সমান সুযোগ ও ন্যায় ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিতকরণ। সরকারি ও বেসরকারি সব ধরনের চাকরিতে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হওয়া উচিত, যাতে কোনো প্রকার রাজনৈতিক, শ্রেণীগত বা প্রাতিষ্ঠানিক বৈষম্য না থাকে। সংস্কার প্রস্তাবনা 25,
ছাত্র রাজনীতির যথাযথ চর্চা ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সংক্রান্ত বাংলাদেশের সকল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সকল প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন বাধ্যতামূলক আয়োজন করতে হবে। এজন্য জাতীয় শিক্ষা ক্যালেন্ডার প্রতি বছরের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে নিয়মিত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষাঙ্গনের রাজনৈতিক সচেতনতা গড়ে উঠবে। সংস্কার প্রস্তাবনা 26, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে র্যাম্প, ব্রেইল বই, শ্রবণ সহায়ক যন্ত্র ইত্যাদি নিশ্চিত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ ও বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে। এর পাশাপাশি সম্পর্কিত বিদ্যমান নীতিমালা রিভিউ এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 27, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ। পথশিশু, অভিভাবকহীন, ভবঘুরে বেদে শিশুদের এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দ্রুততম সময়ে সাক্ষরতার আওতায় আনতে হবে। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তাদের মূলধারার শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই অভ্যুত্থানে এই সকল মানুষদের অবদান অনস্বীকার্য। সংস্কার প্রস্তাবনা 28, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস। বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি করতে হবে। উচ্চশিক্ষায় কর্পোরেট ইন্টারেস্ট সংযুক্ত অপ্রয়োজনীয় পাঠ্য বিষয়গুলো বাদ দিয়ে সোশ্যাল এন্ড হিউম্যান ইন্টারেস্টের প্রয়োজনীয় নতুন বিষয়সমূহকে অন্তর্ভুক্ত করতে হবে। একই সাথে শ্রমবাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেসব বিষয়ের বাস্তবিক কোনো প্রয়োগ নেই সেগুলোকে ধীরে ধীরে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে একীভূত করে নিতে হবে অথবা বিলুপ্ত করতে হবে। সংস্কার প্রস্তাবনা 29, উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিতকরণ। পাহাড়ি ও দুর্গম অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও গুণগত মান বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আবাসন, উপবৃত্তি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি সুবিধা সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা উন্নয়নের পথকে সমান অধিকারের ভিত্তিতে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। সংস্কার প্রস্তাবনা 30, শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি ইতিবাচক প্যারেন্টিং নিশ্চিত করে শিক্ষার্থীদের মনোজাগতিক বিকাশ সাধনে কার্যকর কর্মসূচি প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের মধ্যকার নৈতিকতা, শ্রেণীকক্ষে উপস্থিতি, একাডেমিক অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিতকরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক প্রতিনিধির অন্তর্ভুক্ত করে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। এতে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, দায়িত্ববোধ ও সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা রিড করে সেটা আটকে দিয়েছে। আমাদের দশম গ্রেডে অ্যাপ্লাই করার পথ বন্ধ করে দিচ্ছে তারা দিন দিন। আমরা তাদেরকে সম্মানার্থে আমরা কখনো বলিনি যে নবম গ্রেডে আমাদের লাগবে, কিন্তু তারা কেন আমাদের দিকে বেশি কোয়ালিটিফুল হয়েও কেন তারা নিজ দিকে নামতে যাচ্ছে দশম গ্রেডে। তারা বারবার ষড়যন্ত্র করে আমাদের দশম গ্রেড আটকে দেওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল করছি। কালকে আপনারা দেখতে পেয়েছেন যে ডুয়েটে আমাদের বড় ভাইরা, আমাদের যে ডিপ্লোমা বড় ভাইরা সেখানে আছিল, তারা বিক্ষোভ মিছিল করেছে। আজকে সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনায় সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। হ্যাঁ, আমরা প্রশাসন থেকে শুরু করে কারিগরি শিক্ষা বোর্ড, অধিদপ্তর, আমরা সচিবালয় সকলখানে আমাদের চিঠি দেওয়া আছে, সকলখানে আমাদের বলা আছে, কিন্তু তারপরেও আমরা কোনো সোরা পাচ্ছি না। আমাদের বারে বারে তারা রিড করে যাচ্ছে, বারে বারে আমাদেরকে আটকে রাখছে। প্রধান বিভাগীয় সমন্বয়কারী, আপনারা বিগত দিবসে হয়তো দেখেছেন যে প্রকৌশল অধিকার আন্দোলন নামে একটা অযৌক্তিক সংগঠন গড়ে উঠেছিল, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ হরণ করার জন্য গড়ে তোলা হয়েছিল। সেই প্রকৌশল অধিকার আন্দোলন বিগত দিনে 3 দফা অযৌক্তিক দাবি উত্থাপন করেছে। সেই 3 দফা অযৌক্তিক দাবি যে ছিল সেগুলো সম্পূর্ণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকারের সাথে সাংঘর্ষিক। তারা দাবি করতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ান, কিন্তু প্রকৃতপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোনোভাবে টেকনিশিয়ান অথবা এইচএসসি সমমান নয়। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টরে চতুর্থ বর্ষে 3য় পর্বে এবং চতুর্থ পর্বে সরাসরি এইচএসসি শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। যে সেক্টরে সরাসরি এইচএসসি শিক্ষার্থীরা এসে ভর্তি হতে পারে সেই সেক্টর কোনোভাবেই বা সেই সেক্টরের শিক্ষার্থীরা কোনোভাবে এইচএসসি সমমান হতে পারে না। এছাড়াও যে সকল পদে এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারে সে সকল পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোনোভাবে আবেদন করার সুযোগ পায় না। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই বলার সুযোগ নেই যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এইচএসসি সমমান।
এছাড়াও যদি আমরা BNQF লেভেল দেখি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, সেখানেও কিন্তু আমরা HECদের থেকে এক লেভেল উপরে রয়েছি। তো সেই ক্ষেত্রে এই ধরনের অপপ্রচারগুলো তারা মিডিয়াতে আমাদের নামে করতেছে। তাই আজকে আমরা এই 3 দফা অযৌক্তিক দাবির প্রতিবাদে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে কারিগরি ছাত্র আন্দোলনের মাধ্যমে এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করেছি। এছাড়াও কিছুদিন আগে গতকাল রাতেও গাজীপুরে এই বিষয় নিয়ে বিক্ষোভ মিছিল আয়োজিত হয়েছে এবং বিক্ষোভ কর্মকাণ্ড চলমান রয়েছে সারা বাংলাদেশে এবং গাজীপুরে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেট্রো স্টেশনে, অর্থাৎ এই মেট্রো রেলে সেকশন ইঞ্জিনিয়ার নামের একটা পদ রয়েছে, যেটা হলো 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদেও তারা নিজেদের হস্তক্ষেপ করাতে চায় বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পদটাও তারা উন্মুক্ত করাতে চায়, যার কারণে তারা রিট করেছিল, যার ফলে আমাদের এই সেকশন ইঞ্জিনিয়ারের এই পদটা পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। আমরা এই সকল ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি এবং প্রস্তুত রয়েছি। উই আর লুকিং ফর শত্রুস। পলিটেকনিক শিক্ষাক্ষেত্রে আমি বলবো না, আমি বলবো পুরো দেশের শিক্ষাক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন। যে দেশে এই উচ্চশিক্ষিতরা নিম্নবর্তী পদে আসার চেষ্টা করবে, সেই দেশের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে HSCদের পদ অথবা SSCদের পদে অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থীরা চলে আসতেছে। এগুলো কিন্তু আমাদের দেশের জন্য ক্ষতিকর। একজন উচ্চশিক্ষিত যে শিক্ষাগত অর্জন করেছে, যার পিছনে সরকার এতগুলো টাকা ব্যয় করেছে, সে যদি এখন HSC SSCদের পদে অথবা তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে আসে, তাহলে সেক্ষেত্রে তো এটা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক। আর আমি মনে করতেছি BSc ইঞ্জিনিয়াররা এখন উঠে পড়ে 10ম গ্রেডের পিছনে লাগছে একটা কারণেই, যে আমরা জানি বিগত ফ্যাসিস্ট আমলে 2014 সালে এপ্রিল মাসে একটা ডিবি একটা প্রতিবেদন প্রকাশ পায়, যেখানে কারিগরি শিক্ষা বোর্ডের একটা দুর্নীতি ধরা পড়ে। সেখানে দুর্নীতিটা ছিল কিছুটা এরকম যে কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সার্টিফিকেট জালিয়াতি করা হয় অথবা বিক্রি করা হচ্ছিল। মানে এই সার্টিফিকেট যে 50,000 বিক্রি করা হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী, সেই 50,000 সার্টিফিকেট আসলে কিনেছে কারা? কিনেছে তো এই BSc ইঞ্জিনিয়াররাই, যারা ওই সার্টিফিকেট কিনে ওই সার্টিফিকেটটা ব্যবহার করে এত বিগত দিনগুলোতে 10ম গ্রেডের ষড়যন্ত্রমূলকভাবে আসতেছিল। কিন্তু এখন এই ফ্যাসিস্ট আমলের এই ব্যবস্থা যে বন্ধ হয়ে গেছে, এই চুরি যে ধরা পড়ছে, এখন তো আর তারা 10ম গ্রেডে আসার সুযোগ পাচ্ছে না। তাই তারা এখন এই ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের ব্যবস্থা নিচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। যদি তারা 10ম গ্রেডে আসতে চায়, তাহলে প্রয়োজনে এই উপসহকারী প্রকৌশলী পদে যে 10ম গ্রেড আছে, যদি তারা 10ম গ্রেডে আসতে চায়, তাহলে আমরা বলবো এতগুলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হোক, সেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চালু করা হোক, তারপর তারা 10ম গ্রেডে আসুক। যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নাই, তার কোনোভাবে 10ম গ্রেডে আসার সুযোগ নাই এবং আমরা ডিপ্লোমা শিক্ষার্থীরা কোনোভাবে তাকে এই সুযোগ দিব না। আর যদি কোনোভাবে সরকার পক্ষ বলে যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই পদে BSc ইঞ্জিনিয়ারদের সুযোগ দেওয়া হোক, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে 49টা পলিটেকনিক এবং 650 অধিক যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, সেগুলো বন্ধ করে দেখ, এক চ্যানেল ব্যবস্থা চালু করুক, অর্থাৎ ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেমে চলে আসুক। হয়তো BSc থাকবে, তাহলে BSc প্লাস ডিপ্লোমা থাকবে, যে কোনো একটা আসতে হবে। দুইটা যদি এভাবে সাংঘর্ষিক অবস্থানে থাকে, কোনোভাবেই চলতে পারে না। যুক্তরাষ্ট্রের অনুকূল আইন এবং মার্কিন শেয়ার বাজারের ঊর্ধ্বগতির কারণে এশিয়ার প্রারম্ভিক লেনদেনে বিটকয়েনের দাম রেকর্ড ছুঁয়েছে। বৃহস্পতিবার বিটকয়েনের মূল্য এক পর্যায়ে $1,24,500 বেশি হয়, যা জুলাইয়ের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। AFP তথ্য অনুযায়ী বুধবার মার্কিন শেয়ার বাজার ছিল ঊর্ধ্বমুখী, যেখানে S&P 500 সূচক এবং প্রযুক্তিভিত্তিক ন্যাসডাক নতুন উচ্চতায় পৌঁছায়। এটি ক্রিপ্টোকারেন্সির উত্থানে বড় অবদান রেখেছে। চলতি বছরে বিটকয়েনের দাম 32% এবং গত এক বছরে 105%-এরও বেশি বেড়েছে। Access.com-এর সিনিয়র মার্কেট বিশ্লেষক সামের হাসান বলেন, ক্রিপ্টো বাজার বর্তমানে অত্যন্ত অনুকূল মৌলিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাংকগুলোর ওপর থেকে সুনামের ঝুঁকি তালিকাভুক্ত কোম্পানির সাথে ব্যবসা করার যে বিধিনিষেধ ছিল তা তুলে নিয়েছেন। এই তালিকায় প্রায়ই ক্রিপ্টো কোম্পানিগুলোকে অন্যায়ভাবে রাখা হতো। সামের হাসানের মতে, ট্রাম্প প্রশাসন ক্রিপ্টোকারেন্সিকে দ্রুত জাতীয় আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে এবং অতিরিক্ত বিধিনিষেধ তুলে নিতে আগ্রহী হতে পারে, কারণ ট্রাম্প ও তার পরিবারের ক্রিপ্টো খাতে ক্রমবর্ধমান সম্পৃক্ততা রয়েছে। ট্রাম্পের মিডিয়া গ্রুপ এবং প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন টেসলা উভয়ই বিপুল পরিমাণ বিটকয়েন কিনছে। বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল কারেন্সি ইথেরিয়ামের দামও রেকর্ড হারে বেড়েছে। বর্তমানে $4,780 লেনদেন হচ্ছে এটি। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি বাইন্যান্সের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুর 12টা থেকে যমুনা সেতু অবরোধ করেছে। এর ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় সিরাজগঞ্জ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, যমুনা সেতু দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের 22টি জেলার 18,000 যানবাহন পারাপার হয়। এই অবরোধের ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট তীব্র আকার ধারণ করছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত 26শে জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মাধ্যমে এই আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে এর আগে কয়েকদিন ধরে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়। এরপরও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটি কুমরুল গোল চত্বরে মানববন্ধন এবং গত রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়, যার ফলে প্রায় 2 ঘন্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এর আগে গতকাল বুধবার শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন, যার কারণে ঢাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন আটকা পড়েছে। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে হেরে গেল টটেনহ্যাম হটস্পার। 84 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা দলটি শেষ পর্যন্ত পিএসজির অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাছে হার মেনেছে। সমতা ফেরানোর পর টাই ব্রেকারে 4-3 ব্যবধানে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা তুলে নিল প্যারিস সেন্ট জার্মেই। ইতালির উইদেনে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ফুটবলের এক রুদ্ধশ্বাস লড়াইয়ের সাক্ষী। ম্যাচের 39 মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ভেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ 48 মিনিটে পেদ্রো পারোর ফ্রি কিক থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং মিনের বিদায়ের পর প্রথমবারের মতো দলের নেতৃত্বে দিচ্ছিলেন রোমেরো। 2 গোলে পিছিয়ে পড়ে পিএসজি, আক্রমণাত্মক হয়ে ওঠে। 65 মিনিটে একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ম্যাচের 85 মিনিটে দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কাং ইয়েনের নিচু শটের ব্যবধান কমে আসে। এরপর যোগ করা সময়ের 4র্থ মিনিটে ওসমান দেমবেলের ক্রস থেকে হেডে গোল করে অবিশ্বাস্যভাবে সমতা ফেরান গনসালো রামোস। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। পিএসজির প্রথম শট পোস্টে লাগলেও পরের 4টি শটেই তারা সফল হয়। অন্যদিকে টটেনহ্যামের হয়ে ফন দে ভেনের শট ঠেকিয়ে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকা হুবালিয়া, আর মাথিয়াস তেল বল বাইরে পাঠিয়ে দেন। শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে জয় নিশ্চিত করে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে পিএসজি। এই জয়ের মাধ্যমে পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জেতার কৃতিত্ব অর্জন করলো। মাত্র কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এটি তাদের আরেকটি ঐতিহাসিক অর্জন। অন্যদিকে গত মে মাসে ইউরোপা লিগ শিরোপাজয়ী টটেনহ্যাম নতুন কোচ টমাস ফ্র্যাঙ্কের অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই হতাশায় ডুবল। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিল এবং লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার একটি রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। এদিকে সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। আদালতের কাছে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর এ.কে.এম. নুরুন নবী। রিটে বলা হয়েছে, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে হবে। একই সঙ্গে সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে। প্রধান কার্যনির্বাহী সদস্য, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সারা বাংলাদেশে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলনের ঘোষণা দিয়েছি। তো এই আন্দোলনের ঘোষণা দেওয়ার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে বর্তমানে সারা দেশব্যাপী বিএসসি ইঞ্জিনিয়ার এবং স্নাতক প্রকৌশলীদের দ্বারা যে আন্দোলন বা 3 দফা পরিচালিত হচ্ছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে। গতকালকে আমাদের ঢাকা মেট্রো রেলের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা আগামী 1-2 দিন পরেই হওয়ার কথা ছিল, কিন্তু সেটি শুধুমাত্র একটি রিটের কারণে স্থগিত করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। যেই সেকশন ইঞ্জিনিয়ার পদটি 10ম গ্রেডের জন্য নির্দিষ্ট এবং শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলী আবেদন করতে পারবে, সেই পদে আসার জন্য দেশের স্নাতক প্রকৌশলীরা কীভাবে কাজ করছে সেই বিষয়ে আমরা বোধগম্য হচ্ছি না। যারা দেশের সরকারের কোটি কোটি টাকা খরচ করে নিজেদেরকে স্নাতক প্রকৌশলী, ডিগ্রি প্রকৌশলী হিসেবে পরিচয় দিচ্ছে, তারা কেন নিম্নস্থ পদে আসার চেষ্টা করছে এবং তাদের এই সকল কার্যকলাপের উদ্দেশ্য কী, এবং দেশের সরকার ব্যবস্থার প্রত্যেকটা পর্যায়ে সকলেই জানেন দেশে ডিপ্লোমা প্রকৌশলী এবং স্নাতক প্রকৌশলী প্রত্যেকের ভূমিকা অনস্বীকার্য। তো কেন একটা গোষ্ঠী এবং কিছু একক ব্যক্তিবর্গ এই ডিপ্লোমা প্রকৌশলী এবং স্নাতক প্রকৌশলীদের মধ্যে সাংঘর্ষিক ব্যবস্থা তৈরি করছে? এর মধ্যে অবশ্যই কোনো না কোনো ত্রুটি এবং জটিলতা রয়েছে। আমরা যদি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি, দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য একটিমাত্র ব্যবস্থাই যথেষ্ট, প্রকৌশল সেক্টরকে ভিন্ন খাতে প্রবাহিত করা। যদি ডিপ্লোমা প্রকৌশলীরা কর্মবিরতি দেয় বা বিএসসি স্নাতক প্রকৌশলীরা কর্মবিরতি দেয়, তাহলে দেশের টপ টু দ্য বটম প্রত্যেকটা জিনিসেই আমাদের একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এতে আমাদের সরকার বিরোধী পক্ষ যারা আছে, দেশের রাষ্ট্রদ্রোহী যারা আছে, তারা একটা সুযোগ পাবে। আমরা কখনোই দেশ বিরোধী বা সরকার দ্রোহী কাজ আমরা করিনি এবং আমরা করব না, কিন্তু যারা এই দিকে আমাদের ধাবিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। আমরা সেই বিষয়ে সর্বদা প্রস্তুত আছি। তারা যেই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসুক না কেন, যারা দোষর তারা দোষর হিসেবেই পরিচিত থাকবে। আপনারা ইতিমধ্যে প্রকৌশল অধিকার আন্দোলনের যে 3 দফা দাবিগুলো লক্ষ্য করেছেন, সেই দাবিগুলো দেখলেই সেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পারি যে এই দাবিগুলো দেশকে শুধুমাত্র অস্থিতিশীল করার উদ্দেশ্যেই তৈরি করা। একটা প্রকৌশল সিস্টেম যেখানে সুশৃঙ্খলভাবে চলছে, সেই সুশৃঙ্খলতাকে নষ্ট করে দেশকে অস্থিতিশীল করে কোনো একটা শ্রেণীর ফায়দা লুটে নেওয়াই হচ্ছে এই প্রকৌশল অধিকার আন্দোলনের মূল কাজ। কারণ আপনারা জানেন, আপনারা একটা জিনিস দেখেছেন যে ওরা যেটাকে বলে আমাদের উপসহকারী প্রকৌশলী যে পদটি রয়েছে, এটাকে কোটা হিসেবে তারা বিবেচনা করে। আসলে কোটা কি এবং বিশেষায়িত পদ কি, তারা এই ন্যূনতম নলেজটুকু তাদের মাথায় নাই। কারণ এই উপসহকারী প্রকৌশলী পদটি 1994 সালে ডিপ্লোমা প্রকৌশলীদের সকল পদের সমন্বয়ে এই পদটাকে সৃষ্টি করা হয়েছে। এটা কেবলমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যাদের ডিগ্রি রয়েছে তাদের জন্য এই পদটাকে তৈরি করা হয়েছে। তারা বলতেছে যে তারা অধিক যোগ্য এই পদে আসার জন্য, তারাও বিএসসি করেছে। এখন আমার কথা হচ্ছে, এইখানে আমাদেরকে জব দিচ্ছে যোগ্যতা দেখে নয়, সনদ যোগ্যতাকে বিবেচনা করে আমাদেরকে এখানে জব দিচ্ছে। আপনারা জানেন, আমরা 10 বছর স্কুলিং কমপ্লিট করে, প্রাইমারি লেভেল কমপ্লিট করে আমরা যখন 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, তখন আমাদের হয়ে যায় 14 বছর এবং আমরা উচ্চতর ডিগ্রি নিলে হয়ে যায় 18 বছর। আমাদের এই যে 18 বছর আমরা যে পড়াশোনা করার ফলে আমাদেরকে যে একটা সনদ দিল, সেই সনদ যোগ্যতার উপর ভিত্তি করে আমাদেরকে জবে ঢুকানো হয়। যদি সনদ যোগ্যতাকে কোটা হিসেবে ধরা হয়, তাহলে আমরা বলবো সনদ যোগ্যতাকে বিবেচনা না করে যদি কেবলমাত্র যোগ্যতাকে বিবেচনা করা হয়, তাহলে এইচএসসি পাশ করা প্রত্যেকটা শিক্ষার্থীকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কারণ আপনারা জানেন, বিসিএস পরীক্ষার যে সকল প্রশ্ন আসে সেগুলো প্রাইমারি লেভেল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের এর মধ্যেই থাকে। সেক্ষেত্রে যদি যোগ্যতাকে শুধুমাত্র প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে এইচএসসি পাশ করা একজন মেধাবী শিক্ষার্থী মাত্র কয়েক বছরের প্রিপারেশনে বিসিএস পরীক্ষার মতো সকল ধাপে উত্তীর্ণ হওয়ার সক্ষমতা রাখে। কাজেই কোনটা সনদ যোগ্যতা কোনটা কোটা সেটা বোঝার যদি ন্যূনতম জ্ঞান না থাকে, আমি বলবো তারা মেধাবী না।